আজকে আমরা স্কেলার ভেক্টরের চতুর্থ দিনে আমরা ভেক্টরের যে জিনিস শিখব সেটা হচ্ছে ভেক্টর বিভাজন। আচ্ছা, ভেক্টর বিভাজন কী জিনিস? ভেক্টর বিভাজন অ্যাকচুয়ালি ভেক্টর সংযোজনের ঠিক অপোজিট। ভেক্টর সংযোজনে আমরা কী করেছি? একাধিক ভেক্টরকে একটা সিঙ্গেল ভেক্টর দিয়ে প্রকাশ করেছি। ঠিক আছে, অর্থাৎ একাধিক ভেক্টরের প্রয়োজন নেই, একটা সিঙ্গেল ভেক্টর দিয়ে বাকি সবগুলো ভেক্টরের কি প্রভাব আমরা বুঝিয়েছি। বেশ, এবার যদি এমন হয় লব্ধি ভেক্টরটা দেওয়া আছে, লব্ধি ভেক্টর বা যে কোনো একটি ভেক্টর দেওয়া আছে, সেই একটি ভেক্টরকে একাধিক ভেক্টরে বিভাজিত করা যেন এই ভেক্টরটি এই বিভাজিত প্রত্যেকটা ভেক্টরের লব্ধির সমান হয়, সেই ঘটনাটাকে বলবো আমরা ভেক্টর বিভাজন। এবং এই যে মূল ভেক্টরটাকে একাধিক যে ভেক্টরে বিভাজিত করা হয়েছে, যাদের লব্ধি এই মূল ভেক্টর, সেই বিভাজিত ভেক্টরগুলোকে বলা হয় মূল ভেক্টরের উপাংশ। ছবি এঁকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও একটি মূল ভেক্টর, আর দেওয়া আছে। এই মূল ভেক্টরকে দুটো এমন ভেক্টরে ভাগ করব যেন সেই দুটো ভেক্টরের যোগফল বা সেই দুটো ভেক্টরের লব্ধি যেন এই ভেক্টরের সমান হয়। এবার সেই দুটো ভেক্টর তোমাকে দিয়েও দেওয়া আছে। ধরে নাও একটা হচ্ছে এই ভেক্টরের অভিমুখে একটা, আরেকটা বলে দেওয়া আছে ধরে নাও এই ভেক্টরের অভিমুখে একটা। একটা ব্যাপার খেয়াল রাখো, আমরা কিন্তু এই দুটো ভেক্টরের মান নিচ্ছি না, বলা হয়েছে এই ভেক্টরের অভিমুখে এবং এই ভেক্টরের অভিমুখে। ঠিক আছে, তার মানে ঠিক এই ভেক্টর বরাবর এই অভিমুখে সেই ভেক্টরের মান কত হবে সেটা কিন্তু এটার উপর ডিপেন্ড করবে না, সেটা করবে এর উপর ডিপেন্ড। বুঝতে পেরেছি? আবার একই রকমভাবে এই অভিমুখে এর যে উপাংশটা আমি পাবো বা যে ভেক্টরটা আমি পাবো, সেই ভেক্টরটা কিন্তু এর মানের উপর নির্ভর করছে না, নির্ভর করছে এর মানের উপর, কিন্তু ভাগ হচ্ছে এই দুটো ভেক্টরের অভিমুখে। তাহলে আমাকে যদি তাই করতে হয় তাহলে তাই করব। প্রথমে আমরা এই একই বিন্দুতে, আমরা এই লব্ধি ভেক্টরের বিন্দু থেকে আমরা কি করব, এই ভেক্টর দুটোকে প্রথমে অঙ্কন করব। করে নাও, এটা হচ্ছে সেই মূল ভেক্টরটা কথা বলা হয়েছে, যে ভেক্টরের অভিমুখে একটা এই মূল ভেক্টরের উপাংশ বের করতে হবে। আরেকটা আমি করো, এই দুটো ভেক্টরের অভিমুখে, অর্থাৎ এই ভেক্টর আর এই ভেক্টরের অভিমুখে এর উপাংশ নির্ণয় করতে হবে। তার জন্য এবার কি করব, এই ভেক্টরের উপর আমরা এই ভেক্টরের সমান্তরালে এখানে একটা ভেক্টর রাখবো, বা এই বাহুর সমান্তরালে এখানে যে বাহু আছে সেই বাহুর সমান্তরালে এদিক থেকে আমরা একটা ভেক্টর অঙ্কন করব। কি দাঁড়াচ্ছে দেখো তো, এই বিন্দুতে ছেদ করলো, হলো। আবার এই ভেক্টরের সমান্তরালে এই দিক থেকে আসবো, তাহলে এটা একটা সামান্তরিক কমপ্লিট হলো। এই সামান্তরিকের তাহলে এই যেটুকু যে ভেক্টর আছে আর এইটুকু যে ভেক্টর আছে, এই দুটো ভেক্টরই হচ্ছে এই ভেক্টর আর এই ভেক্টর দুটো হচ্ছে এই ভেক্টরের মানে আর ভেক্টরের উপাংশ ভেক্টর। কেন? কারণ এই ভেক্টর এবং এই ভেক্টর যোগ করলে সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা আর ভেক্টরটা পাই। এটা আমি ধরলাম এই ভেক্টরের অভিমুখে উপাংশ এ ভেক্টর এবং উক্ত ভেক্টরের অভিমুখে এর উপাংশ বি ভেক্টর। বুঝলাম? এই হলো ছবি আঁকা হয়ে গেল। এবার আমাকে যদি বের করতে হয় এই উপাংশগুলো কত, এবং আমার যদি জানা থাকে যে এই যে ভেক্টরের অভিমুখে আমাকে বের করতে হবে, এর উপাংশ বের করতে হবে, তার মানটা কত সেটা যদি আমাকে বের করতে হয়, তাহলে দেখো কীরকম হয়। ধরে নাও এই আমি
জানি এটি এখানে আলফা কোণে আছে আর এটি এখানে বিটা কোণে আছে, এতটুকু আমার জানা আছে। তাহলে এটা কত হবে? এটা আলফা, এটা বিটা, তাহলে এটাও হবে কিন্তু বিটা, সমান্তরাল। তাহলে আলফা বিটা, তাহলে এটা কত? পাই মাইনাস আলফা প্লাস বিটা, তাই তো? কারণ এই কোণটা হচ্ছে আলফা প্লাস বিটা। এবার আমরা ত্রিভুজের সূত্র কাজে লাগাবো। ত্রিভুজের সূত্র আমরা কি বলেছিলাম? বাহু বাই সাইন অফ বিপরীত কোণের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। সেই হিসেবে আমরা যদি বলি এই এ বাই সাইন বিটা, দেখো কি লেখা যাচ্ছে? এ বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু, এটা কত? বি বাই সাইন, বি বাই তার বিপরীত সাইন আলফা, বি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু আর বাই সাইন, এই কোণটা কত? পাই মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, দেখো এখানে কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, এখানে অভিমুখের উপর মান কিন্তু পরিবর্তন হবে। আমি যদি ছবিটা, এখানে আরেকটা ছবি আঁকি, ছবিটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, ধরো আগে যে ছবিটা ছিল আমি যদি এখানে অভিমুখ দুটো চেঞ্জ করে দিতাম, ধরে নাও একটা হলো এই অভিমুখ দিলাম, আরেকটা ধরে নাও আমি এই অভিমুখ দিলাম, তখন কি হতো? তখন আমি এখান থেকে এর ওপর লম্ব অঙ্কন করতাম, মানে লম্ব তো না, সমান্তরাল অঙ্কন করতাম, আবার এই ভেক্টরের সমান্তরালে আমি এখানে একটা অঙ্কন করতাম, তখন কিন্তু দেখো ভেক্টর দুটো হতো এটা। দেখো এর ক্ষেত্রেও মূল ভেক্টর যা, এর ক্ষেত্রেও মূল ভেক্টর কিন্তু তাই, সেম, কিন্তু এই দুটো কিন্তু ডিফারেন্ট। কেন কি? এদের যে অভিমুখটা বলেছে যে এই মূল ভেক্টরের উপাংশ যে অভিমুখে আছে সেই অভিমুখে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা ধরে নিলাম গামা, এটা ধরে নিলাম ডেল্টা, বুঝতে পেরেছি? তাই অভিমুখ চেঞ্জ হলে কিন্তু স্বাভাবিকভাবে এই দুটোর মানও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে পুরোটাই ডিপেন্ড করছে কত অভিমুখে আমাকে উপাংশটা নির্ণয় করতে বলেছে। তাহলে এই হচ্ছে মূল ভেক্টর আর এই দুটো হচ্ছে উপাংশ ভেক্টর, নির্ভর করছে, তার মান নির্ভর করছে কত অভিমুখে উপাংশ বের করতে হবে। ক্লিয়ার? যাই হোক, এটা একটা ছবি, এখানেও কিন্তু ঠিক একই রকম ফর্মুলা কাজে লাগবে। দেখো স্বাভাবিকভাবে এখানে বিটা আলফার মান চেঞ্জ হলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো, এবার এটাকে ইউজ করো, এটা ইজ ইকাল টু কোনটা? এটা, তাহলে এ বাই সাইন বিটা ইজ ইকাল টু আর বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। আচ্ছা, সাইন পাই মাইনাস থিটা ইজ ইকাল টু কত? সাইন থিটা। তাহলে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা মানে কত হবে? সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট লিখতে পারছি এ ইজ ইকাল টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আবার বি ইজ ইকাল টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে, এর মান এবং এই সাইন বিটা, অর্থাৎ বিটা আর আলফা, আটটা তো এখানে কনস্ট্যান্ট। তাহলে আলফা আর বিটা যেটা চেঞ্জ হবে সেই অনুযায়ী কিন্তু এর অভিমুখে এই বিটা আর আলফা কি অভিমুখ পরিবর্তন হবে, আর অভিমুখ পরিবর্তন হলে এ আর বি এর মানও পরিবর্তন হবে। এই ক্ষেত্রে দেখো যেহেতু আলফা এটা হচ্ছে গামা, এখানে এর জায়গায় যদি আমি এটা লিখি সি লিখি, তাহলে সেটা কী হবে? গামা প্লাস ডেল্টা। এটা কী হবে? তখন সেখান থেকে দেখতে হবে ডেল্টা। ঠিক আছে, তাহলে এখানে সি এর ভ্যালুটা এখানে দেখো কিসের উপর নির্ভর করছে? কোনগুলোর উপর নির্ভর করছে। তো এখান থেকে আমরা এই বাকিটুকু ব্যাপারটা কিন্তু বোঝা গেল। এটা হচ্ছে যে কোনো দুটো অভিমুখে খুব সহজভাবেই যদি আমরা বের করতে চাই যে তার উপাংশগুলো মান কত কোনো অভিমুখে, সেটা বের করার জন্য, যে কোনো অভিমুখে বের করার জন্য এই হচ্ছে তার ফর্মুলা। এর একটা স্পেশাল কেস আছে, আমরা যদি স্পেশাল কেস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সমকৌণিক বিভাজন। সমকৌণিক বিভাজন, সমকৌণিক বিভাজন মানে যদি এর যে দুটো উপাংশ বিভাজিত হয়েছে সেই দুটো উপাংশের মধ্যবর্তী কোণ যদি সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, তখন সেটাকে বলা হচ্ছে সমকৌণিক বিভাজন। অর্থাৎ স্পষ্ট ব্যাপারটা বুঝতে পারছো, ছবিটা কেমন দাঁড়াচ্ছে? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে ছবিটা আমি একটু চেঞ্জ করে দিই, এখানে আলাদা অভিনয় দিয়েছিল, এখানে আলাদা উপাংশ দিয়েছিলাম, এখানে আমরা কি করছি? এ আর বি এর মধ্যে, এ আর বি এই দুটো উপাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে একে বলা হচ্ছে সমকৌণিক বিভাজন। একটা ছবি আঁকি আবার একই রকমভাবে, আর ভেক্টর। তাহলে এবার আমাকে নিতে হচ্ছে এখান থেকে একটা
টেনে দাও, টেনে দাও। স্কেল ছাড়া একটু বেঁকে যায়, কিচ্ছু করার নেই, এতটুকু বেঁকলে সেটা মেনে নিতে হবে, তাই না? বেশ, এবার যদি এই পজিশনটার কথা বলা হয়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং এদের মধ্যবর্তী কোণ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে এটা আলফা, এটা বিটা, এটা 90 ডিগ্রি, এটা বিটা। তাহলে কি হয় দেখো, এর ভ্যালুটা কি দাঁড়ায়? এর ভ্যালু দাঁড়ায়, প্রথমে আমি এর ভ্যালু লিখতে পারি, এর ভ্যালু দাঁড়ায় আর সাইন বিটা, আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এই ছিল ফর্মুলা। তাহলে সাইন বিটা মানে কত? এখানে বিটা মানে হচ্ছে 90 মাইনাস আলফা, তাই না? তাহলে আর সাইন 90 মাইনাস আলফা বাই সাইন আলফা প্লাস বিটা মানে কত? সাইন 90 ডিগ্রি। তাহলে কত দাঁড়াচ্ছে? সাইন 90 মাইনাস আলফা মানে হচ্ছে আর কস আলফা। আবার বি এর ভ্যালু কত হচ্ছে? তাহলে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এটা হচ্ছে আর সাইন আলফা বাই সাইন 90 ডিগ্রি বসিয়ে দাও, কত হচ্ছে? আর সাইন আলফা। তাহলে এখানে দুটো পার্ট পেয়ে যাচ্ছি আমরা। একটা পাচ্ছি আলফা অভিমুখে যে কোনো একটার আলফা অভিমুখে উপাংশ, সেটাকে বলা হচ্ছে, যে কোণ বলে দেওয়া আছে তার ব্যাপারে হচ্ছে অনুভূমিক উপাংশ, এটাকে বলা হয় অনুভূমিক উপাংশ। সেটার ভ্যালু কত? আর যে কোণ বলা আছে সেই কোণ বরাবর আর কস আলফা, আর ঠিক তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে বলা হয়, যেটাকে বলছি এখানে বিটা বি, সেটা হচ্ছে বিটা অ্যাঙ্গেলে ওর থেকে, যেখানে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, তার মানে কি দাঁড়াচ্ছে? এর সাথে 90 ডিগ্রি আছে, সেটা কত হচ্ছে? সেটাকে বলা হচ্ছে তার উলম্ব উপাংশ। উলম্ব উপাংশের ভ্যালু হচ্ছে আর সাইন বিটা। তাহলে এইটা আমরা দেখো কিন্তু এক কথায় কিন্তু এখানে মিলে গেছে। হ্যাঁ, আমরা এর আগে যখন অতিভুজ করেছিলাম মনে আছে? অতিভুজের ক্ষেত্রে আমরা কি করেছি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই তো? তার মানে লম্ব ইজ ইকুয়াল টু কত? সাইন থিটা, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, তার মানে লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ ইন্টু সাইন থিটা। আবার ভূমি ইজ ইকুয়াল টু অতিভুজ ইন্টু কস থিটা। তাহলে দেখো এখানে তাই হচ্ছে না? এটা যদি এখানে এই হিসাব করে এটাকে যদি ভূমি বলো, এটাকে যদি লম্ব বলো, তাহলে ভূমি ইজ ইকুয়াল টু কি বললাম? অতিভুজ ইন্টু কস থিটা, তাই তো? চলো তখন আর কস থিটা, এখানে আলফা। আবার লম্ব ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, এখানে আলফা, তাই এটাকে আর সাইন বিটা লিখেছি। এটা হচ্ছে আর সাইন আলফা, আর কস আলফা সাইন আলফা। এই হচ্ছে সমকৌণিক বিভাজন। তাহলে আমরা প্রথমে যে কোনো দিকে এই উপাংশ বিভাজিত করতে পারি, এবং সেটা করার পর আমরা এখানে সমকৌণিক বিভাজনের ক্ষেত্রে সেটা কী হবে সেটাও দেখাবো। এখন আমরা একটা দারুণ মজার জিনিস করব, যে সমকৌণিক বিভাজনের মাধ্যমে কিভাবে দুইয়ের অধিক ভেক্টরকে সহজে যোগ করা যায়। ওকে, চলো করি। এবার আমরা করছি বিভাজন পদ্ধতিতে সংযোজন কিভাবে করা যায় সেটা করার চেষ্টা করছি। দেখো, সেটা করতে গেলে প্রথমে আগে আমি এই প্রসেসটা কেন দরকার সেই কারণটা আগে আমরা বুঝি। দেখো, যদি আমি এই প্রসেসটা এখনও শিখিনি, আগে যা শিখেছি সেই হিসাবে আমরা কীভাবে করতাম। ধরে নাও এই তিনটি ভেক্টর, এখানে শুধু তিনটি ভেক্টর বলেছে, সেই তিনটি ভেক্টরের লব্ধি বের করতে হবে। তো তিনটি ভেক্টরের লব্ধি কীভাবে বের করতাম আগের হিসাবে আমরা এই ধরে নাও পি আর এই কিউ, এই পি আর কিউ এর পি আর আর ধরে নাও, এই পি আর আর এ প্রথমে আমি সামান্তরিক অঙ্কন করতাম। অঙ্কন করে নিয়ে এই কর্ণ দিয়ে আমি প্রথমে কি করতাম? এই ভেক্টরটা বের করতাম, লব্ধি ভেক্টরটা। এবার এই লব্ধি ভেক্টরের সাথে আমি আবার এই কিউ ভেক্টরের সামান্তরিক অঙ্কন করতাম। তারপর আমি এর লব্ধি বের করতাম। তাহলে আমাকে কীভাবে করতে হতো? প্রথমে আগে এই দুটোর সাথে লব্ধি বের করার জন্য আমাকে কী করতে হতো? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা। ক্লিয়ার? আবার একই রকমভাবে সেটা বের করার পর এই ভেক্টরটা পি এর সাথে বা আর এর সাথে কত অ্যাঙ্গেলে আছে সেটা বের করার জন্য বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা ফর্মুলা বের করে এই অ্যাঙ্গেল বের করতে হতো। সেই অ্যাঙ্গেল বের করে এর সাথে আর এর ভেক্টরটা কত, ভেক্টরের অ্যাঙ্গেলটা কত হচ্ছে সেটা বের করতে হতো। তারপর আবার পি আর এই যে পি প্লাস আর যেটা আছে এখানে, এর সাথে এটা আবার কত ভেক্টরে আছে, কত অ্যাঙ্গেলে আছে সেটা আবার বের করতে হতো। করে নিয়ে তারপর তাদের লব্ধি বের করতে হতো, সেই আবার একই ফর্মুলা। তাহলে ভাবো, তিনটা ভেক্টরে যদি এই সমস্যা হয়, এখানে যদি 10টা বা 15টা ভেক্টর থাকে তখন সেটা করা কতটা টাফ হতো।
তাই না? অনেক টাফ হয়ে যায়। তা আমরা এখন যে প্রসেসটা করব, এই প্রসেসে আমরা তিনটে কেন, তিনটের জায়গায় আরও অনেক ভেক্টর যদি থাকে, সেই ভেক্টরগুলো খুব সহজে আমরা সংযোজন করতে পারব। তার জন্য আমাকে যেটা জানতে হবে সেটা হলো এক্স অক্ষের সাথে এই প্রত্যেকটা ভেক্টর কত কোণ করে আছে সেটা বের করতে হবে। এবার তার জন্য স্বাভাবিকভাবে আমাকে কি করতে হবে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নির্বাচন করতে হবে। তা আমি সেটাকে ভাগ করে দিলাম। ধরে নাও ঠিক আছে। সেই হিসাবে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এই এক্স অক্ষের সাথে পি ভেক্টর আমরা বললাম আলফা কোণে আছে, কিউ ভেক্টর বিটা কোণে আছে, এবং গামা ভেক্টর আর ভেক্টর গামা কোণ করে আছে। এই এতটুকু ইনফরমেশন আমাকে বের করে নিতে হবে। তাহলে আমরা জানি সেই ভেক্টরের অভিমুখে তার একটা আমি উপাংশ বের করতে পারি। সেটা কত? ধরো এই ভেক্টরের অভিমুখে পি ভেক্টরের এক্স অক্ষ অভিমুখে তাহলে উপাংশ কত হবে, সেটাকে আমি ধরলাম পি এক্স। তাহলে এক্স অক্ষ অভিমুখে আমি উপাংশগুলো লিখছি সব। এক্স অক্ষাভিমুখে এক্সের উপাংশ, সেটাকে আমরা বললাম পি এক্স হলো। পি এক্সটা কত হবে? পি কস আলফা। এর আগে আমরা করেছি সমকোণিক বিভাজনের ক্ষেত্রে। ওয়াই অক্ষ অভিমুখে কত হবে? তার লম্ব উপাংশ পি ওয়াই পি সাইন আলফা। ঠিক একই রকমভাবে আমি কিউ এর কি বের করব, কিউ এক্স, কিউ কস বিটা, কিউ এর এক্স অক্ষ অভিমুখে, এবং কিউ এর ওয়াই অক্ষ অভিমুখে কত হবে? কিউ সাইন বিটা। ওকে, এবং আর ভেক্টরের এক্স অক্ষ অভিমুখে উপাংশ হবে আর কস গামা, এবং ওয়াই অক্ষ অভিমুখে উপাংশ হবে আর সাইন গামা। ক্লিয়ার? তাহলে আমি এই তিনটে ভেক্টরেরই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে অভিমুখে বিভাজিত করে দিয়েছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অভিমুখে উপাংশে বিভাজিত করে দিয়েছি। তাহলে সবগুলোর এক্স অক্ষ অভিমুখে উপাংশগুলো কি হবে? আলটিমেটলি যে লব্ধিটা আমরা পাবো, সেই লব্ধির এক্স অক্ষ অভিমুখে উপাংশ কত হবে? লব্ধির এক্স অক্ষাভিমুখী উপাংশ হবে, যেহেতু একই লাইনে সব কটা আছে, পি এক্স প্লাস কিউ এক্স প্লাস আর এক্স। তুমি এটাকে এভাবে লিখতে পারো, এক্স ইজ ইকুয়াল টু এক্স অক্ষ অভিমুখে পি কস আলফা প্লাস কিউ কস আলফা, কিউ কস বিটা প্লাস আর কস গামা, এবং লব্ধির ওয়াই অক্ষাভিমুখী উপাংশ কত হবে? পি ওয়াই প্লাস কিউ ওয়াই প্লাস আর ওয়াই। তার মানে এটাকে যদি আমরা ওয়াই হিসেবে দেখি তবে হবে পি সাইন আলফা, কিউ সাইন বিটা প্লাস আর সাইন গামা। হয়ে গেল? তাহলে এর লব্ধি আমি ভাবলাম এই আলটিমেটলি যে লব্ধিটা পাচ্ছি, সেই লব্ধিটা হচ্ছে এটা ধরে নাও তার লব্ধি আলটিমেটলি পেলাম, কথার কথা, সেটা হচ্ছে আর। তাহলে আর লব্ধি, আর না, এখানে অন্য কিছু লিখতে হবে। এখানে আমরা লিখে দাও সি। তাহলে সি, লব্ধি সি হলো এক্স অক্ষ অভিমুখে উপাংশ আর ওয়াই অক্ষ অভিমুখ উপাংশের ভেক্টর যোগফল। এরা কি আছে? প্রত্যেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এর মান হবে রুট ওভার এর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানে এই এক্সের ভ্যালুটার এই স্কোয়ার নিলাম আর ওয়াইয়ের ভ্যালুটার এই স্কোয়ার নিলাম, দুটো যোগ করে দিলাম। এবং এর অভিমুখ যদি এক্স অক্ষের সাথে তুমি বের করতে চাও, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এক্স অক্ষ অভিমুখের সাথে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স।
একই রকমভাবে ওয়াই এর মান বসাও, এক্স এর মান বসাও, আমি অভিমুখটাও বের করে ফেলছি। তাহলে দেখো কত সহজে আমরা এই ভেক্টর বিভাজন পদ্ধতিতে সংযোজনের কাজটুকু করে দিলাম এবং লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ দুটোই বের করে দিলাম। তাহলে তুমি ভাবো এখানে যদি 3টের জায়গায় যদি 10টাও থাকে, আমার শুধুমাত্র জানতে হবে তারা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা খুব সহজেই এই লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ নির্ণয় করতে পারবো। ওকে, দুটো বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা বর্তমানে আমাদের এই ভেক্টর বিভাজনের যে কার্যকারিতা সেটা বোঝানোর চেষ্টা করব। যেমন একটা কোশ্চেন খুব আসে, রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। তাছাড়া তোমরা বাস্তবে তোমরাও ব্যাপারটা খেয়াল করবে যে রোলার কিন্তু ঠেলার থেকে টানা সহজ কেন। তা সেটা করার জন্য আমরা একটা ছবি আঁকি। ছবিতে এই একটা রোলার, এটা আরেকটা আইডেন্টিক্যাল রোলার। এই দুটো আইডেন্টিক্যাল রোলারকে একটাকে আমি দুটোকে এই দিক থেকে এই দিকে সরিয়ে নিয়ে যাব। তার জন্য এই ক্ষেত্রে আমি কি করলাম, একে ঠেলার চেষ্টা করলাম। ক্লিয়ার? এই বরাবর ঠেলা হচ্ছে। আর এই ক্ষেত্রে কি করা হচ্ছে, এদিকে টানা হচ্ছে। দেখো এদিকে টানার ফলেও কি হবে, এর গতি এদিক থেকে এদিকে হবে, এদিকে ঠেললেও এর গতি এদিক থেকে এদিকে হবে। কোনটা সহজ সেটা দেখি। এটাকে ধরে নাও এফ, এটাকে ধরে নাও এফ। এবার সমকৌণিক বিভাজনের নীতি অনুযায়ী এর দুটো উপাংশে বিভাজন হবে। এর ক্ষেত্রে একটা এদিকে একটা এদিকে, ঠিক আছে। ধরে নেওয়া হচ্ছে অনুভূমিকের সাথে এখানে থিটা কোণে টানা হচ্ছে। তাহলে এই বরাবর একটা এফ কস থিটা উপাংশ পাচ্ছি, আর এই বরাবর একটা এফ সাইন থিটা উপাংশ পাচ্ছি। আর ঠেলার ক্ষেত্রে দেখো একই রকমভাবে ঠেলার ক্ষেত্রেও বলা হলো যে থিটা কোণেই, অনুভূমিকের সঙ্গে থিটা কোণেই ঠেলা হচ্ছে। ঠেলা হচ্ছে মানে হচ্ছে অনেকটা এরকম এদিক থেকে এদিকে যাওয়ার কথা অনুভূমিক দিক, তার মানে এটা হচ্ছে থিটা কোণ। তাহলে এর একটা উপাংশ এদিকে অনুভূমিক উপাংশ এফ কস থিটা, আর উলম্ব উপাংশ হচ্ছে এইদিকে এফ সাইন থিটা। বোঝা গেল? এবার সমস্যাটা কোথায় হচ্ছে, সমস্যাটা বোঝার চেষ্টা করি। দুটো ক্ষেত্রেই এর ওজন কোন দিকে কাজ করছে, নিচের দিকে। এমজি স্বাভাবিক, সবসময় তো নিচের দিকেই কাজ করে, তাই না? তাহলে সমস্যাটা কী দাঁড়াচ্ছে দেখো, এই ক্ষেত্রেও এর যে ভেক্টরটা আছে, ভেক্টরের অভিমুখ এফ কস থিটা বরাবর, এরও যেদিকে যাচ্ছে সেদিকে এফ কস থিটা বরাবর। তাহলে এফ কস থিটা নিয়ে কোনো সমস্যা নেই, এফ কস থিটার জন্য ও সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু এফ সাইন থিটা এই ক্ষেত্রে যখন টানা হচ্ছে তখন এফ সাইন থিটাটা কী হচ্ছে, ঠিক উপরের দিকে কাজ করছে। তার ফলে এর যে কার্যকরী ওজন, এর কার্যকরী ওজন এমজির অভিমুখে বিপরীত দিকে ক্রিয়া করাতে এর কার্যকরী ওজন এদিকে কমে যাচ্ছে, এমজি মাইনাস এফ সাইন থিটা। হোয়ারেস এই পজিশনে দেখো এই ক্ষেত্রে কার্যকরী ওজনটা এফ বলের একটা উপাংশ এমজির অভিমুখে কাজ করছে, অর্থাৎ এমজি প্লাস এফ সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেহেতু কার্যকরী ওজন বৃদ্ধি পায়, তাই এর ঠেলাটা অপেক্ষাকৃত কঠিন। আর এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, কার্যকরী ওজন উল্টো কমে যাচ্ছে। তার ফলে একে টানা, একে সরিয়ে নিয়ে যাওয়া অনেক অপেক্ষাকৃতভাবে অনেক সহজ। বুঝতে পেরেছি কেন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, কারণ ঠেলার ক্ষেত্রে কার্যকরী ওজন বৃদ্ধি পায়, আবার টানার ক্ষেত্রে এফ বলের একটা উপাংশ কার্যকরী ওজনকে হ্রাস করে। আবার আমরা দেখি মানুষের হাঁটার পদ্ধতি, মানুষ কীভাবে হাঁটে। আমরা দেখেছি মানুষ পেছনের দিকে পা আছে, পেছনের পার উপরে ভর করে লোকটা সামনের দিকে এগিয়ে যায়। তাহলে পেছনের পা, এটা যদি ভূমি হয় তাহলে এটা যদি পা হয়, দেখো পেছনের পা দিয়ে আমরা কি করছি, এটা যদি আমার পা হয় তাহলে পেছনের পা দিয়ে আমরা মাটিতে কি করছি, কোনাকুনি বল প্রয়োগ করছি। আর ঠিক আছে, সেই বলের অপোজিটে আমার পৃথিবী বা মাটিও আমাকে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করছে, সেটাকে আমরা ধরে নিচ্ছি আর। এই আরের দুটো উপাংশ থেকে যাচ্ছে। স্বাভাবিকভাবে এটা যদি থিটা হয় তাহলে একটা হচ্ছে আর কস থিটা উপাংশ, যে উপাংশের জন্য আমি সামনের দিকে এগিয়ে যাই, আরেকটা হচ্ছে আর সাইন থিটা উপাংশ। আমার ওজন ঠিক নিচের দিকে কাজ করছে এমজি। তাহলে এই আর সাইন থিটা উপাংশের কাজ হচ্ছে এই ওজনকে কি করা, হ্রাস করা। ঠিক আছে, আমার যে কার্যকরী যে ওজন আছে সেই ওজনকে এই আর সাইন থিটা উপাংশটা কী করছে, প্রশমিত করার চেষ্টা করছে ঠিক অপোজিটে থাকার জন্য। ক্লিয়ার? এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং অবশ্যই আর কস থিটা উপাংশের সাথে আমাদের ঘর্ষণ বলের একটা ব্যাপার অবশ্যই আছে। ঠিক আছে, এবার এই ভেক্টর বিভাজনের একটা দারুণ উদাহরণ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নদীতে নৌকার গতি।
ভীষণ রকম ইম্পর্ট্যান্ট তোমাদের বইয়ে আছে এবং হায়ার সেকেন্ডারিতে আসে। শুধু হায়ার সেকেন্ডারি নয়, বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামেও এই নদী এবং নৌকার প্রবলেম দেওয়া থাকে। এখানে আমরা কি বলছি, ধরে নাও এটা হচ্ছে নৌকার ঘাট, এই পয়েন্টটা, এদিক থেকে এদিকে নৌকা পারাপার হবে যাত্রী সহ। এবার ধরে নাও এই পজিশনটা আমরা বললাম, এখান থেকে শুরু করে এই বিন্দু থেকে শুরু করে এই এতটুক দূরত্বকে দিয়ে, এই বাহুটাকে দিয়ে আমি নদীর গতিবেগ প্রকাশ করলাম। ধরে নাও নদীর গতিবেগ বা স্রোতের গতিবেগ এস। এবার আমি কোন দিকে পার হব, কোন অভিমুখে পার হব, সেটা বিভিন্ন শর্তের উপর নির্ভর করে। যদি কথার কথা আইদার আমি এই সোজার হিসাব করে এদিকে পার হতে পারি, অথবা এই অভিমুখেও আমার যাত্রা হতে পারে। বুঝতে পেরেছি? তা দেখি কোন ক্ষেত্রে কি হয়, তারপর আমরা বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা করব। যদি আমরা স্রোতের প্রতিকূলে যাত্রা শুরু করি, এবার স্রোতের প্রতিকূলে বলতে বোঝায় স্রোতের যেদিকে ডিরেকশন তার উল্টো দিক। এবার উল্টো দিকটা একদম উল্টো হয় এদিকে, আমরা সেটা বলছি না, আমরা এটাকে 90 ডিগ্রি সেকশনে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমরা স্রোতের অনুকূলে ধরছি, আবার 90 ডিগ্রি থেকে 180 পর্যন্ত সেকশনটাকে আমরা স্রোতের প্রতিকূলে ধরে নিচ্ছি। অর্থাৎ যদি এটাকে আমি একদম সোজাসুজি এরকমভাবে ভাগ করে দিই সমান ভাগে টোটালটাকে, এদিক বরাবর যদি আমি যাত্রা শুরু করি, এটাকে আমরা স্রোতের দিকের যাত্রাই বলছি অনেকটা, আর এদিকে যাত্রা শুরু করলে স্রোতের প্রতিকূলে যাত্রা বলছি কিছু বোঝানোর জন্য কিছুটা। যদি এদিকে যাত্রা শুরু করে, তাহলে এর দুটো ঘটনা ঘটবে। দেখো, এর মানের উপর ভিত্তি করে নির্ভর করবে লব্ধিটা কোথায় আছে, তাই না? দেখো, যদি লব্ধিটা এমন হয় যে এর ভেক্টর আর এই ভেক্টর, এই দুটো সবকটার মানের উপর ডিপেন্ড করবে, তাহলে আমি এক কাজ করি, এটা ধরে নেই আমার ভেক্টরটা, আর এটা হচ্ছে এই ভেক্টরটা। তাহলে এই দুটোকে মিলে যদি আমি, এটাই হচ্ছে আমার টোটালটা ভেক্টর, ভেবে দেখো যদি এরকম হয় তাহলে কি দাঁড়াবে? এই দূরত্বটুকু হচ্ছে নৌকার গতিবেগ বোঝাচ্ছে, আর এই দূরত্বটুকু আমরা স্রোতের গতিবেগ বোঝাচ্ছি। তাহলে এই গতিবেগের হিসাবে এই অভিমুখে এই লব্ধিবেগ নিয়েও পার হয়ে যাবে। যদি নৌকার গতিবেগ আরও কম হয়, সাপোজ নৌকার গতিবেগ আরও কম, এইদিকে আছে, এতটুকু দিয়ে নৌকার গতিবেগ বোঝানো হচ্ছে, তাহলে দেখো কি হয়, তখন কিন্তু নৌকাটি এই অভিমুখে যাত্রা করবে। নৌকার অভিমুখ যদি আরও কম হয়, এতটুকু যদি নৌকার অভিমুখ হয়, তাহলে নৌকা লব্ধি এই গতিতে যাত্রা শুরু করবে। বুঝতে পেরেছি? তাহলে নির্ভর করছে কিন্তু এখানে স্রোতের গতিবেগটা যেহেতু ফিক্সড, নৌকার গতিবেগের উপর। এটা হচ্ছে আমি একটা নির্দিষ্ট দিক করে নিয়ে তার কিন্তু মানগুলো আলাদা আলাদা করলাম। সেই হিসাবে দেখো, এটা হচ্ছে আমার প্রথম 1 নম্বর, এতটুকু হলে এটা হয়ে যাচ্ছে 2 নম্বর, এটা হয়ে যাচ্ছে 3 নম্বর, এইভাবে ওরা যাত্রা শুরু করেছে। যদি দেখো এটা যদি হয় তার অভিমুখ, এবার কী হবে? আর এতটুকু যদি হয়, এতটুকু দিয়ে যদি নৌকার গতির মানে গতিবেগের যদি মান বোঝানো হয়, তাহলে এইটা হবে তার সামান্তরিক। তার মানে তখন সে আবার এই অভিমুখে যাত্রা শুরু করবে। কিন্তু আগেরটা দেখো, এই 3 নম্বরের সাথে এটার পার্থক্যটাকে, অভিমুখটা এক, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মানটা ডিফারেন্ট। ঠিক আছে? এটা অনেক বেশি বেগ নিয়ে যাত্রা শুরু করবে, গতিবেগটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে স্বাভাবিকভাবেই আমি যে নৌকার গতিবেগটা আছে, নৌকার গতিবেগ কোন দিক থেকে কোন দিকে নিচ্ছি, তার উপর ভিত্তি করে আমার লব্ধিবেগ, অর্থাৎ নৌকাটা তো স্বাভাবিকভাবে স্রোতের বেগ এবং নৌকার বেগ দুটো মিলে যে লব্ধিবেগ আছে, সেই লব্ধিবেগ নিয়ে কিন্তু বেরিয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে আমার পুরো ঘটনা। তাহলে আমি প্রথমে বোঝালাম কোন দিক থেকে গেলে ও কোন দিকে যাবে। এবার আমার যে কোনো একটা অভিমুখ আগে ধরে নিই। দেখো এতটুকু, দেখো ছবিটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু যে যদি মোটামুটি সোজাসুজি পার হতে হয় বা এদিক থেকে আমি এদিকে পৌঁছাবো, যে কোনো এই রেঞ্জের মধ্যে যদি থাকতে হয়, সেই রেঞ্জে থাকতে গেলে কিন্তু অন্তত তোমাকে স্রোতের প্রতিকূলের দিকে কোনো একটা অভিমুখে যাত্রা শুরু করতে হবে। নাহলে কিন্তু অন্তত যদি এদিক থেকে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যদি যাত্রা শুরু করি, সোজাসুজি পার হওয়ার তো কোনো চান্সই নেই, তাই না? তারপর সেটাও যদি প্রতিকূলে যাত্রা শুরু করি, তাও যে সোজা যাবো তাও কোনো কথা নেই, সেটা নির্ভর করছে স্রোতের বেগ এবং আমাদের ওই নৌকার গতিবেগের উপর। তা আমি এবার ধরে নিলাম এই পজিশন থেকে নৌকাটা এই অভিমুখে যাত্রা শুরু করলো, এবং যাত্রাটা শুরু করলো এই পারের সাথে, ঠিক আছে, স্রোতের বিপক্ষে থিটা করে। ক্লিয়ার? তাহলে তার দুটো উপাংশ আমি কিন্তু পেয়ে যাব। একটা হবে এই উলম্ব উপাংশ, যেটা কিনা আমরা এটা কত দিয়ে প্রকাশ করেছিলাম, আমরা এটাকে প্রকাশ করি ধরে নাও নৌকার গতিবেগ ভি দিয়ে, আর এটাকে আমরা তাহলে বলছি ভি সাইন থিটা উপাংশ। আরেকটা হচ্ছে ভি কস থিটা উপাংশ।
এই ভি কস থিটা উপাংশটা অবশ্যই সর্বদা এস এর অপোজিটে আছে। তাহলে আলটিমেটলি অনুভূমিক উপাংশ কত হবে? আমরা লিখলাম অনুভূমিক উপাংশ, এই নৌকার যে আলটিমেট গতিবেগের কথা বলছি, কিন্তু নৌকার আলটিমেট গতিবেগের অনুভূমিক উপাংশ হবে ভি কস থিটা ডিফারেন্স এস। আবারটা ভালো করে বোঝার চেষ্টা করো, ভি কস থিটা ডিফারেন্স এস। কেন? ভি কস থিটা যদি বেশি হয় তাহলে ভি কস থিটা মাইনাস এস, আবার যদি এস বেশি হয় তাহলে এস মাইনাস ভি কস থিটা। এবং তার উপরে নির্ভর করবে যে এই অনুভূমিক দিকে বেগটা কোন দিকে আছে। যদি ভি কস থিটা বেশি হয় তাহলে অনুভূমিক দিকে বেগ এদিকে থাকবে, আবার যদি এস বেশি হয় তাহলে এসটা থেকে ভি কস থিটা বাদ দিতে হবে, এইদিকে থাকবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, প্রথমে ধরে নিচ্ছি এসটা ভি কস থিটার থেকে বেশি। তাহলে এখান থেকে দেখো এস মাইনাস ভি কস থিটা যদি হয় তার পজিশনটা কত আসে? এস তার থেকে মাইনাস ভি কস থিটা, আর মোটামুটি ধরো এটা হবে অনুভূমিক উপাংশ। আর উলম্ব উপাংশ তো আর কেউ নেই, উলম্ব উপাংশ একাই, শুধুমাত্র নৌকার গতিবেগের উপাংশটা হচ্ছে ভি সাইন থিটা। এবার কোন দিকে যাত্রা শুরু করবে? স্বাভাবিক এই ভি সাইন থিটা এবং ভি এই যেটা আছে এদের মধ্যে যে সামান্তরিক অঙ্কন করব সেই সামান্তরিকের কর্ণ বরাবর বেরিয়ে আসবে। যদি ভি কস থিটাটা বেশি হতো এসের থেকে তাহলে এদিক থেকে এটা বাদ দাও, হয়তো এদিকে আসতো, ঠিক একই রকমভাবে সামান্তরিক করে এই বরাবর কোথাও পারত। এবার যদি বলতে চাচ্ছে স্বল্প দূরত্বে পার হবে বা ন্যূনতম দূরত্বে পারাপারের কথা বলছি আমরা। এবার আমরা করতে চাচ্ছি ন্যূনতম দূরত্বে পারাপার। ন্যূনতম দূরত্বে পারাপার করতে গেলে অবশ্যই ন্যূনতম দূরত্ব মানে হচ্ছে সরল রৈখিক দূরত্ব, মানে লম্ব দূরত্বটা। লম্ব দূরত্ব মানে হলো সোজাসুজি, অর্থাৎ ভি সাইন থিটার উপর কোনো অ্যাকশন থাকলে চলবে না, আর কেউ কোনো রকম এফেক্ট করতে পারবে না। সেটা তখনই সম্ভব যদি অনুভূমিক দিকে ওর কোনো রকম উপাংশ না থাকে, অনুভূমিক উপাংশ যদি শূন্য হয়। এবার অনুভূমিক উপাংশ কখন শূন্য হবে? যদি ভি কস থিটা মাইনাস এস বা ভি কস থিটা ডিফারেন্স এস ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তার শর্ত কি? অনুভূমিক দিকে কোনো উপাংশ থাকবে না, দ্যাট ইজ এস ইজ ইকুয়াল টু ভি কস থিটা। অর্থাৎ স্রোতের গতিবেগ এবং নৌকার গতিবেগের অনুভূমিক উপাংশ পরস্পর সমান ও বিপরীত হবে, ঠিক আছে? তাহলে ও ভি সাইন থিটা গতিবেগ দিয়ে সোজাসুজি পার হবে, এই হলো তার শর্ত। তাহলে সেই হিসাবে তাকে কত কোণ করে যেতে হচ্ছে? কস থিটা ইজ ইকুয়াল টু এস বাই ভি, দ্যাট ইজ থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এস বাই ভি। অর্থাৎ অনুভূমিকের সাথে থিটা করে বিপরীত দিক থেকে থিটা করে যাত্রা শুরু করলে এবং সেই থিটার মান কত? কস ইনভার্স এস বাই ভি। তাহলে এস আর ভি আমার যদি নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ জানা থাকে তাহলে ঠিক কত কোণ করে রওনা দিলে ওরা ন্যূনতম দূরত্বে পার হবে সেটা কিন্তু বেরিয়ে আসবে। বুঝতে পেরেছি? বেশ, এবার আমাকে যদি বের করতে হয় যে সবচেয়ে কম সময়ে, যদি এবার যদি সময়ের কথা বলি কতটুকু সময় পার হচ্ছে, দেখো পার হতে সময় ন্যূনতম দূরত্ব যদি পার হয় তাহলে পার হতে সময় কত হচ্ছে? দেখো পার হতে সময়কে আমরা যদি টি প্রাইম বলি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। এবার দূরত্ব এটাকে আমরা বললাম পার বরাবর দূরত্ব হচ্ছে ডি, তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল টু ডি বাই কি দেখছি? ভি সাইন থিটা উপাংশ নিয়ে যাচ্ছে, তাই তো? টি বাই ভি সাইন থিটা। এবার ভি সাইন থিটা মানে হচ্ছে কত? রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। বসিয়ে দাও কস থিটার ভ্যালু এস বাই ভি, তাহলে আলটিমেটলি কত আসে? তাহলে এস বাই ভি যদি বসিয়ে দেই ওয়ান মাইনাস এস স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি কাটা যাবে, ডি বাই রুট ওভার পুরোটা বসাও এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে থিটা যদি জানা থাকে তুমি টি প্রাইম ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন থিটা দিয়ে বসাতে পারো, অথবা তোমার থিটা জানা নেই, তোমার শুধু জানা আছে নৌকার গতিবেগ কত, স্রোতের গতিবেগ কত, আর শুধু জানা আছে ন্যূনতম দূরত্বে পার হয়েছে, সেই ক্ষেত্রে তার কত সময় লাগবে তুমি এই ফর্মুলা দিয়ে তোমরা বের করে নিয়ে আসতে পারো। এই হচ্ছে ন্যূনতম দূরত্বে পারাপারের শর্ত। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সবচেয়ে কম সময়ে যদি ওকে পারাপার হতে হয় তাহলে সে কত ইসেতে পার হবে? দেখো ওর পারাপার হওয়ার জন্য দায়ী উপাংশটা হচ্ছে ভি সাইন থিটা, তাই না? আচ্ছা, সেই হিসাবে আমরা যদি লিখি, যেটা বলছিলাম
যদি আমরা দেখি যে ওইদিকে পারাপার হতে কত সময় লাগছে, সেখানে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সবসময় ইউজ করব d/v sin থিটা। ঠিক আছে, স্বাভাবিকভাবেই v sin থিটা উপাংশের জন্য ওই দিক থেকে এগিয়ে যাচ্ছে। তাহলে যে কোনো দূরত্বে পার হতে সময় t প্রাইম ইজিক্যাল টু d/v sin থিটা। এবার আমাকে যদি বলতে হয় ন্যূনতম সময়ে পারাপারের কথা, ন্যূনতম কত সময়ে পারাপার হতে পারে, আমরা অলরেডি এখানে দেখেই ফেলেছি যে সময়ের ভ্যালুটা হচ্ছে d/v sin থিটা, কারণ v sin থিটা উপাংশের জন্যই ও এদিকে পার হচ্ছে। আর কতটা দূরত্ব পার হচ্ছে, d দূরত্ব পার হচ্ছে, তাই d/v sin থিটা। তা এর ভ্যালুটা মিনিমাম কখন হবে, t প্রাইম ইজিক্যাল টু t মিনিমাম, যখন এই টোটাল ভগ্নাংশটা মিনিমাম হবে। তাহলে এখানে ভগ্নাংশ মিনিমাম কখন হবে, এই d আর v এর ভ্যালুটা কি কনস্ট্যান্ট, তাহলে সাইন থিটার ভ্যালুটা চেঞ্জ হতে হবে। সাইন থিটার ভ্যালু হরে আছে, তাহলে হরের যদি ম্যাক্সিমাম হয় তাহলে এই ভগ্নাংশটা কী হবে, মিনিমাম হবে। তাহলে সাইন থিটা ম্যাক্সিমাম, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। সেটা কখন সম্ভব, যদি থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি হয়। তাহলে ফার্স্ট অফ অল থিটা ইকাল টু 90 ডিগ্রিতে কী হয়, টি মিনিমাম হয়, এবং সেটা কত, d/v। এবার এই থিটা 90 ডিগ্রি মানে কত, দেখো ছবিতেই বোঝা যাচ্ছে এর সাথে 90 ডিগ্রি, অর্থাৎ এটা যদি নদী হয় তাহলে নদীর হিসাবে, আমি এদিক থেকে আঁকি, এটা যদি নদী হয় তাহলে স্রোতের সাথে 90 ডিগ্রি, অর্থাৎ আড়াআড়িভাবে যদি পার করার ও চেষ্টা করে, আড়াআড়িভাবে যদি যাত্রা শুরু করে একদম, তবে ও সবচেয়ে কম সময়ে পৌঁছবে। সেই ক্ষেত্রে d/v, এই দূরত্বটুকু হচ্ছে d, যে সময়টা হচ্ছে সেই সময়টা আসছে d/v। এবার স্বাভাবিকভাবে ওরা যদি এইদিকে যাত্রা শুরু করে, এদিকে যদি হয় তোমার স্রোতের গতিবেগ, তাহলে আলটিমেটলি ও কি এই একই বিন্দুতে পৌঁছাবে না, তখন তো আর সে একই বিন্দুতে পৌঁছাচ্ছে না, কারণ সে কিন্তু এখন ন্যূনতম দূরত্বে পারাপার হচ্ছে না। তখন হবে ও এই দূরত্বে পারাপার হবে, এইভাবে পারাপার হবে। তাহলে নিশ্চয়ই ও ঠিক তার বিপরীত প্রান্তে এই পরিমাণ দূরত্ব কিন্তু, অর্থাৎ পারের দিকে এই পরিমাণ দূরত্ব সে সরে যাবে। এখন যদি পারের দিকে কতখানি দূরত্ব সরে ন্যূনতম সময়ে পারাপার হতে গেলে, তখন আমরা লিখব পারের দিকে সরণ। তাহলে পারের দিকের গতিবেগ হিসাব করতে হবে, এবার পারের দিকে কতখানি সরবে, যতক্ষণ সময় ও গতিশীল থাকবে। কতক্ষণ সময় গতিশীল থাকবে, যতক্ষণ সময় ও পার হবে। অর্থাৎ তাহলে পারের দিকের সরণ মানে হচ্ছে দূরত্ব মানে গতিবেগ ইন্টু সময়, অর্থাৎ পারের দিকে সরবে কার জন্য, এই এস, অর্থাৎ স্রোতের গতিবেগের জন্য। এস ইন্টু কত হচ্ছে, যে সময়ে ও পার হচ্ছে, এস ইন্টু টি মিনিমাম। সেই ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে তাহলে, এস ইন্টু টি মিনিমাম মানে হচ্ছে d/v। তাহলে পারের দিকে সরণকে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এক্স ইজ ইকাল টু এস ইন্টু d/v। তাহলে এদিকে আমরা ন্যূনতম দূরত্বে পারাপারের সময় বের করলাম, ন্যূনতম দূরত্বে পারাপার হতে কত সময় লাগে, কী শর্তে পারাপার হবে, এবং এদিকে আমরা ন্যূনতম সময়ে পারাপারের শর্ত দেখলাম, এবং ন্যূনতম সময়ে পারাপার হতে গেলে পারের দিকে কতখানি সরে যাবে সেটা বের হবে। বুঝতে পেরেছি? তা একই রকমভাবে যখন আমরা ওই সময়ের গল্পই করছি, যদি সেটা যে কোনো অভিমুখে যায়, অর্থাৎ আমরা যদি সময়টাকে বলি d/v sin থিটা, যে কোনো অভিমুখ, আমরা ন্যূনতম দূরত্বও বের করি, ন্যূনতম সময় বের করি, তখন পার হতে সময় d/v sin থিটা লিখবো, আর আড়াআড়িভাবে কতখানি সরে যাচ্ছে, পারের দিকে সরণ কত হচ্ছে, তখন আমরা সেখানে কিন্তু এই এস এর সাথে, এই গতিবেগের সাথে এই সময়টাকে গুণ করে দেবো, অর্থাৎ তখন হবে sd/v sin থিটা। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা নদী এবং নৌকার সমস্ত প্রবলেমগুলোই কিন্তু বইয়ে পড়তে পারবে। এইভাবে তোমরা ভেক্টর বিভাজনটা করতে পারো। ভিডিও পজ করে নিয়ে তোমরা ছবিগুলো এঁকে এঁকে ব্যাপারগুলো ট্রাই করতে পারো। আর একটা কথা, এর পর দিন আমরা করব স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। ঠিক আছে? আজকের জন্য গুড বাই।